মনুষ্যত্বের আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই। ঠিক ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন কি বলেন নাই? ঠিক। বিএনপি যদি বলে যে তারা 47-এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা তাহলে বিএনপির বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব। 47-এর ধারাবাহিকতা হলো 1971। সেই 1971-এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের 2024। 47, 71, 24-কে একটার বিপরীতে আর একটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা। সুতরাং আপনাদেরকে দ্বিতীয়ভাবে বলি, বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু, সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার। দ্বিতীয় কথা, 1975 সনে যে 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার যে বিপ্লব, এটা এখানে উল্লেখ আছে, অসাধারণ, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। 1990 সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে, কিন্তু 1990-এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো, এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল, 91-এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল, রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল, তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই? আমাদেরকে বলেন। আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক দল অসাধারণ স্টেট, বিরাট শরিকানা, কিন্তু রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো, তাহলে জামাতি ইসলামীর 6 জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না, ওই সময় তারা ফালাই দিতে পারতো হাসিনাকে। বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না, হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না, তখনই বিএনপি ফালাই দিতে পারতো। এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে। আমরা এখানে দেখলাম কি, যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, কোথায় 1975-এর 7ই নভেম্বর, 1990 সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো, কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই, অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে, তার একটাকেও অ্যাড্রেস করা হয় নাই। প্রমাণ, পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে, তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে, বোনদেরকে তাদের চোখের সামনে মুহুর্মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে। আমরা চারপাশে তাকিয়ে রয়েছি। এইরকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনারা পারলে বলেন তো, 1971-এ পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন? পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই, ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার 57 জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো, তার স্বীকৃতি এখানে নাই। বলা হয় নাই যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। বন্ধুরা আমার, 2013 সালের শাপলা, মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ, যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে, পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাহ বলেন, অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্নও থাকে, আপনি মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না। এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো,
এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো গণহত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায়। সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই। আপনি 3টে শব্দ লাগতো ভাই। আপনি যেখানে বললেন 1975-এর 7ই নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা। আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে? এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে, আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন। বরং বলা দরকার ছিল 5ই আগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটে এসেছিল, সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয়। সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল। নইলে এত একদম তার আগে নিলে এত যান কিভাবে যায়? অথচ আপনি যাকে স্টেক বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে, আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে। কিরে ভাই, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর? এখানে জাসদের আছে, কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ানা হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এইটারও রাইট উইং বানাইতে পারতেছে, অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন, এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি, আপনার ভাগ্নি। আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা। পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিথর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই শাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদ আবার আনতে চান? আপনাদের এত হীনমন্যতা কিসের? শাপলাই হীনমন্যতা, পিলখানায় হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যেই হাসিনা পালাইতে বাধ্য হয়েছে যেই জেনজিদের কারণে, সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না। যেই জেনজিরা স্ল্যাং নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে, রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে, সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় 6, 7, 8, 9 এর বাচ্চারা, তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল। ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পড়ে যাইত। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে। কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে গালি দিয়া শিখেছে। তারই চূড়ান্ত পরিণতিতে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি। আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথাটাও বললেন না। সুতরাং প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনীত অনুরোধ করি, এইটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না। প্লিজ এই ঘোষণাপত্রকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। মন্দের ভালো তো ভালো, কিছু তো হলো, কিন্তু এখানে অবশ্যই 1947-এর স্বীকৃতি এবং 1975-এর 7ই নভেম্বর, 1990-এর অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা, আমাদের শাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনলেজ আপনাকে করতেই পারতে হবে। বন্ধুরা আমার, আর একটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো। এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না, আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে। ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। পালিয়ে যেতে বাধ্য করা হয়। কোনো প্যাসিভ কথা বলা যাবে না। এখানে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ মুডে ছিলাম, এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই। বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলি, এই ঘোষণাপত্রের রিয়েকশনে এখানে অনেকগুলো গুমের কথা আছে, খুনের কথা আছে,
কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই। অথচ এই ফ্যাসিবাদ যেটা করেছে, বাংলাদেশের বিচার কাঠামোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সে ভয় থেকে বিচারিক হত্যাকাণ্ডের কথা বলেন নাই? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এবার বন্ধুরা, ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে। আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং দিয়ে জাতিকে বুঝাইছেন, আপনারা এই জুলাই সনদের সর্বশেষ বলেছেন। আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় 5ই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন। এই বক্তৃতার পুরো কপি আছে। এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। এরপরে যে কথাটা আর বলা হয় না, এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? মানে আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে, কেন ভাই, আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। মজার ব্যাপার বলি, সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি, বলেন তো 19টা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে। এবং আপনাদেরকে জানাই রাখি, সংসদের উচ্চকক্ষে যে পিআর, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাও যদি সে বাস্তবায়ন না করে, তাহলে আমরা, মানে আপনি ভাবেন আমরা কি কারণে, ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করবো? রাজনৈতিক দলগুলোকে তারা এই ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47কে নাই করে দিল, পিলখানাকে নাই করে দিল, শাপলাকে নাই করে দিল, নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল, বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না। যেই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে, এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না, তার প্রমাণ কি আপনাদেরকে বলবো? তাহলে আপনারা এটা কি চান? ডক্টর ইউনূস সাহেব, নাম্বার 2, আপনাকে বলতে চাই, আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত 20 জন শহীদ পরিবার বলেছে। ডক্টর ইউনূস সাহেব কি এগুলো সব সামনের সংসদের জন্য রেখে দিয়েছে? তাহলে সে কি করবে? প্রধান উপদেষ্টা, এবার আপনার জন্য স্পেসিফিক 3-4টা আমাদের কথা আছে। আমরা এই কথাটার কথা লিখেছি ইন্টারিম বনাম ইউনূস। এখন যে কথাটা আপনাদেরকে বলবো, এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথাটা বলবার চেষ্টা করেছি। ডক্টর ইউনূস সাহেব, আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি, আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে, আপনি যদি পিলখানার কথা বলেন আর্মি টেক ওভার করবে। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে। প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন, এনসিপি একটা রাজনৈতিক শক্তি, কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। এনসিপি সমাবেশ করলে লোক কম হয়, এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কাউকে অনুমতি দিচ্ছে। বরং এনসিপির সাথে লোক কম হয়, বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে, এনসিপিও এখন সেটাই করছে, তাই যারা এনসিপির সমাবেশে আসে না। কিন্তু এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত, যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইরিপি সাহস থাকে, একটা কুক ওইদিকে দেখাইতে বলেন। ভাইরা, ব্যাপারটা এমন না, লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইরে নেয়।
এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না। আপনি দেখে রাখেন, আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং বাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না। আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায় উঠতে প্রায় 20 বছর বেশি বাঁচছেন। আমার বাপের 63 বছর বাঁচছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি বাঁচছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বইছে তার বক্তৃতা শুনে নদীর নাই, যেটা আপনারটা হয়েছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না। আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেরও করছেন, কিন্তু এইবার কি আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিন্দে ভালোবাসা? আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ। ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অন্তরে যা আছে, আপনারা যে যে বাধ্য করে তার কথা বই দেবেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে। আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি কি কি বলছেন আপনার একটু কইয়া শুনাই। আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক টাকা মার্ক করে নিয়ে আসছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন যে সামনের নির্বাচনে, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এই সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষ হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়া আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি তারা দিয়ে কেমনে পারবেন? প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়েন না। আপনি না পারলে কুইট করেন, ওরা নিজেরা বুঝে খাক। কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না। আপনি নির্বাচনের কথা বলছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রুটম্যাপ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই, আমরা হতাশ। ভিতরে কথা বলার চেষ্টা করলাম, আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাশ কেমনি হয় ভাই? ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না। প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলো, ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে, স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে। বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ। একই দ্বিচারিতা। আপনার প্রতি অনুরোধ,
এই যে আপনারা বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না, আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই, বলে দেন। ধরেন আপনি বইলে দিচ্ছেন, করবে কি? মারবে। আপনি এমনি একদিন মরে দেবেন, আজীবন বাঁচবেন। আপনি বইলে দেন না, ওদের নেংটে কইলে দেন। রাজনৈতিক শক্তির আমরা পক্ষে, কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়। বন্ধুরা আমার, আপনারা আপনি আরেকটা কথা বলেছেন, এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য, নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন। মাননীয় উপদেষ্টা যমুনে বললে হবে না, এলাকায় গিয়ে যদি এই এলাকা শুরু করি, আমার পিটাইয়া ছালবাকল উঠেই আবার ঢাকায় পাঠাইবে। ঢাকার এলাকা কিন্তু এক না। এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন? এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতির ফোন করে ডায়াবেটিসের খবর নেয়। তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায়, আমার কথা যদি জামাতের বিপক্ষে যায়, তারা তো আমার দৌড়ি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না। প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, শেষের দিকে আপনার আর একটা কথা আপনাদের বলা দরকার। আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনার হাতে সময় আছে 6 মাস। আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। নাম্বার 1, এই 6 মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন। সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন। এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে, কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হতে দিয়েন না। আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা, এটা অনেক অনেক বেশি ইনাফ, মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য। আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন। সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি 1 নম্বরে বলেন যে এই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে 72-এর সংবিধানকে বাতিল করতে হবে। যেই 72-এর সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। নাম্বার 2, প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না, কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে, কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে। সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। এটা যদি 10 জনের মেম্বার হয়, 2 জন বিরোধী দল থেকে থাকবে, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, 1 জন শহীদ পরিবার থেকে থাকতে পারে, এই পুরো সরকার থেকে থাকবে 5 জন, বাকি 5 জন অন্য স্টেট থেকে। যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে। নাম্বার 2, আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন? এই যে নির্বাচনে খুন হবে প্রচুর, সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে। আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল, সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল। কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেওয়া তার উপরে চাপ ছিল, যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না, তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পাঠাবে, সে শুধু সাইন করে দিবে। সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেই থেকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে। জনপ্রশাসন সংস্কার, সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িয়ে হবে তা হইতে পারে না। আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন, আপনি পুলিশকে একটু ভিন্ন করেন, আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরেকটু এম্পাওয়ার করেন। এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে, এই যে আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে। এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই, আগামী 6 মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই। সেই অ্যাকশনটা হলো, এখন চলে আগস্ট মাস, আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন। এতদিন বলছি আমরা বিচার সংস্কার, বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে, কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন। থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন? নাম্বার 2, এতদিন আমরা আগে বলেছি সংস্কার, তারপরে বলেছি মৌলিক সংস্কার, না এখন মৌলিক সংস্কারও বলি না, নির্দিষ্ট 5টা সংস্কারের কথা বলেছি। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি। প্লিজ, কোন সংস্কারটা কবে হবে? নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন, তাহলে বলেন প্রবাস থেকে
লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন? সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই। এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটামতে সব 91 যেরকম তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। শুধু শুধু সে কেন দেশে ভোট দিতে আসবে বলেন? সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসের সেটা নির্বাচন হোক, প্রবাসীরা ভোট দিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক, তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে। এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না। এবং সর্বশেষ কথা, সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয়, একটা বার 1500 প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না? এই যে এত সংস্কার করলেন, আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সব কি তারা না কইরেই চলে যাবে? প্লিজ জুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন, শহীদ পরিবারগুলোর সামনে রাখেন, তারপর বলেন যে এই যে করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন। এইটা যদি একটাও না করেন তাহলে কি করব? এই সরকার দুর্বলায় সেটা করব না, আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না, তাইলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না। আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি, তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব। তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও খুঁজে পাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য, আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাঁধে নিয়ে আপনি বিদায় নিয়েন না। আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন, রাজনৈতিক দল আর্মিরে ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন, নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব। যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়বেই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।